শান্তি ও মুক্তির অধিকারী হয়েছিল। পরম পূজনীয় স্বামীজীবৃন্দ, আজ ভক্তকুলের সমাগম। অনেকের মনে দুঃখ, অনেকের মন ভাবপ্রবণ, কিন্তু আজকের এই অনুষ্ঠান, এই স্মৃতিতর্পণ আসলে মনে হয় যে এই যে বিরাট পুরুষের সামনে দাঁড়িয়ে আছি, তাকে দেখার আমাদের দৃষ্টি তো নেই, সে শক্তি নেই। তাই আমরা সবার শক্তি, সবার চোখকে মিলিয়ে যদি তাকে ভালোভাবে দেখতে পাই, সেজন্যই হয়তো আজকের এই অনুষ্ঠানটা। যতদূর সম্ভব কাজী নজরুল ইসলাম লিখেছিলেন একটা গান, বিরাট পুরুষ খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট পুরুষ আনমনে। আমরা তো বিরাট সেই বিশ্ব ইয়েকে দেখিনি, স্রষ্টাকে দেখিনি, কিন্তু তার যে খেলা তা আমরা আমাদের গুরুর মাধ্যমে দেখি। আমাদের কাছে তিনি বিরাট পুরুষ, কিন্তু তাকে বোঝার মতো শক্তি আমাদের নেই, আমার অন্তত নেই। এবং তিনিও বুঝতেন যে তার শক্তি ধারণ করতে পারে এমন কোন শক্তিও তখনও ছিল না, এখনো নেই। এবং তিনি সেজন্য তৈরি করেছিলেন একটি সংঘ, তার জন্য নয়, আমাদের মতো স্বল্প শক্তি বিশিষ্ট মানুষদের জন্য। বুঝতেই পারছেন, আপনারা দেখে থাকবেন তার যে বিশ্রাম মন্দিরটি আছে এখানে, সেই বিশ্রাম মন্দিরের যদি ডান দিকে দেখি আমরা, ঢুকে বাঁ দিকে, তাহলে দেখবেন একটি ছোট্ট আসন আছে যেখানে বসে তিনি দীক্ষা দিতেন। যতদিন তিনি সদয়ে ছিলেন সেখানে বসেই তার শক্তিকে বিলিয়ে গেছেন, কিন্তু তার প্রাবর্তের ঠিক প্রাণ মুহূর্তে তিনি সেখানে একজনকে বসিয়ে গেলেন যে তার সেই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে, সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু তিনি যেখানে বসে আরতি করতেন না, সেই জায়গায় কাউকে কোনোদিন বসান। তিনি যে আশীর্বাদ করতেন, সেই আশীর্বাদের যে সামান্য ইয়ে আমরা ধরতে পারি, সেই আশীর্বাদ নিয়ে আমাদের যারা পূর্বজ, আমাদের দৃষ্টিতে যারা অ্যানসেস্টার, তারা কিভাবে কাজ করেছেন, আজকে আমার মনে হয় সেই তাদের টুকরো টুকরো কাজের কিছু কিছু ভাগ আমরা শুনে আন্দাজ করব তারা কতখানি ছিলেন, আর তাদের সবার সম্মিলিত যে প্রয়াস, সে প্রয়াসে কত বড় কাজ তারা করার জন্য চেষ্টা করেছেন এবং কত বড় মানুষের সামনে তারা করার চেষ্টা করেছেন। এটাই হচ্ছে আজকের দিনের সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি। দেখুন, স্বামী প্রণবানন্দ একটা নাম, তার যে শক্তির প্রকাশ তিনি বলছেন, বাহ্যিকভাবে এই সন্ন্যাসীদের দেখিয়ে বলছেন এরা বাহ্যিকভাবে একে অন্যের থেকে আলাদা, কিন্তু এদের চিন্তা মনন, এদের কার্য, এদের সমস্ত কিছু এক লক্ষ্যে নিবদ্ধ। সে কি লক্ষ্য? স্বামী প্রণবানন্দের যে চিন্তা, যে পরিকল্পনা, তাকে বাস্তবায়ন। আর এক জায়গায় বলছেন, সংঘগীতা যারা পড়েন তারা দেখবেন, সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ নক্ষত্র চারিদিকে আবর্তন করতে থাকে নিজেদের কক্ষপথে, ঠিক তেমনি সূর্য যেমন একটাই আমাদের গুরু, এবং তাকে কেন্দ্র করে তার যে পরিকররা তারা কিভাবে কাজ করেছেন সেটা আজকে মনন করা উচিত। কয়েকদিন আগে
কার্যব্যাপ দেশে আমাকে যেতে হয়েছিল ব্রিসবান, অস্ট্রেলিয়াতে। সেখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম। গিয়েছিলাম ইন্ডিয়ান হাই কমিশনারের আমন্ত্রণে একটা হিন্দি কনফারেন্সে ভাগ নেওয়ার জন্য। সেখানে হঠাৎই দেখলাম শুরুতেই তিনি বলছেন যে এই দেশের যারা অ্যানসেস্টার তাদের এবং এই ভূমিকে শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছে। হচ্ছে প্রথম সম্ভাষণের প্রথম শব্দ। এবং এটা আমি জিজ্ঞাসা করলাম হঠাৎ এরকম কারণটা কি। তারা বললেন, যারা উপস্থিত ছিলেন সেখানকার স্থানীয়, তারা বললেন এটা হচ্ছে এখানকার সরকারি নিয়ম এবং আইনত এটাকে স্টাবলিশ করা হচ্ছে যে যেই হোক না কেন যারা আসবেন তারা এই দেশকে সম্মান করবেন, এই ভূমিকে সম্মান করবেন এবং এখানকার যারা অ্যানসেস্টার তাদেরকে সম্মান করতে হবে। আমরা যারা আমাদের কথা বলি তারা ক্ষুদ্রতাকে আশ্রয় করি মাত্র, কিন্তু আমরা যদি তার কাজ করছি এই ভাব নিয়ে কাজ করি, আমার মনে হয় যে আমরা কিছুটা হলেও তার থেকে এগোতে পারবো, তার আশীর্বাদ পাবো। স্বামীজিরা যেভাবে কাজ করে গেছেন তা যদি আমরা দেখি, আমরা বড় ছোট ছোট চোখ দিয়ে দেখি, ছোট ভাব নিয়ে চিন্তা করি, ধ্যান আমাদের সেইভাবে জমে ওঠে না, কিন্তু তবুও তাদের সেই ধ্যান, তাদের জ্ঞান, তাদের মননে যদি না থাকতে পারি তাহলে আমাদের কাজ কোনোদিন সফলতার দরজায় গিয়ে দাঁড়াতে পারবে না। আমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম তিনি ছিলেন একজন যোগী, বড় শিক্ষিত মানুষ। সেই সময়কার ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে হাইয়েস্ট মার্ক নিয়ে পাশ করেছিলেন এবং ফিজিক্সের অনার্স ছিল, ফিজিক্স নিয়ে পাশ করেছিলেন। পরবর্তীকালে তিনি যখন গুজরাটে সুরাটে অধ্যক্ষ হলেন, তার আগের থেকেই তিনি অভ্যাস করতেন হোমিওপ্যাথি এবং হোমিওপ্যাথিকে তার এতখানি দক্ষতা ছিল যে বড় বড় ডাক্তাররা তার কাছে আসতেন এবং কোনো কোনো ব্যক্তি তার কাছ থেকে ওষুধ ছাড়া অন্য কোনো বড় ডাক্তারের কাছে যেতেনই না। সবচেয়ে মজার কথা, আপনারা শুনলে অবাক হবেন, ঋষি অরবিন্দের নাম আপনারা জানেন। ঋষি অরবিন্দ তখন পুনে থেকে বন্দে মাতরম পত্রিকা চালাতেন এবং সেই পত্রিকা নিয়মিত লেখক হিসেবে স্বামী আত্মস্বরূপানন্দজি সেখানে হোমিওপ্যাথির পদে লিখতেন। হোমিওপ্যাথির তিনি পায়োনিয়ার একজন ছিলেন পশ্চিম ভারতে, কিন্তু আমরা তাকে জানতাম না। এই যে আমরা জানতাম না কারণ কি, তাকে একজন সাধারণ সন্ন্যাসী হিসেবে দেখেছিলাম। তিনি যেভাবে কাজ করেছেন তা শুনলে অবাক হবেন যে শরীর অসুস্থ, কাজ করতে পারছেন না, খাবার জোটে না ঠিক মতো, ডাক্তার বলছে আপনাকে একটু ভালো মন্দ খেতে হবে, সে পয়সা নেই। এই খবর যখন হেড অফিসে আসলো, স্বামী বেদানন্দজি তাকে মাসে 20 কি 25 টাকা পাঠাতেন। সেই পয়সা তিনি পেয়ে ভাবলেন যে এবার কিছু কাজ করা যাবে এবং তিনি শুরু করলেন একটি স্কুল। অল্প পয়সায় একটা ঘর ভাড়া নিয়ে সেখানে শুরু হলো প্রথম গুরুকুল বিদ্যালয়, কন্যা বিদ্যালয়। চিন্তা করে দেখুন, পরবর্তীকালে সেই কন্যা বিদ্যালয়ের একজন প্রিন্সিপাল নির্মলা দেশাই, শ্রীমতী নির্মলা দেশাই, তিনি ছিলেন আর এক সন্ন্যাসী, স্বামী অদ্বৈতানন্দজির শিষ্যা। তিনি যখন বিদেশে থাকতেন সেই সময় স্বামী অদ্বৈতানন্দজি গেছেন সেখানে প্রচার করতে। সেই সূত্রে তার পরিচয় এবং তিনি দীক্ষা নেন। পরবর্তীকালে তিনি সেখানকার কাজ ছেড়ে আসেন এবং বিভিন্ন জায়গায় কাজ করেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি আশ্রমের স্কুলের দায়িত্ব গ্রহণ করেন। তার মুখে শুনেছি যে স্বামী আত্মস্বরূপানন্দজি যে কষ্টটা করেছেন, চিন্তা করা যায় না যে তার শারীরিক ইয়ের দিকে নজর না দিয়ে এই 25টা টাকা তিনি দিয়ে একটা স্কুল শুরু করেছিলেন। আজকে স্কুল তো বহু আছে, কিন্তু সেই সময় একটা মেয়েদের স্কুল আজ শুরু করছে কারা? একটি সন্ন্যাসী প্রতিষ্ঠান, একজন সন্ন্যাসী
এত সহজ ছিল না। সন্ন্যাসীরাই বিরোধ করতেন, কিন্তু তিনি কোনো বিরোধের দিকে তাকাননি। তিনি দেখেছেন যে ভবিষ্যৎ ভারতের দিকে, এবং আজ সেখানে হাজার হাজার কন্যা বিদ্যা লাভ করে বিদেশে যাচ্ছে, বাইরে যাচ্ছে, বিভিন্ন কাজে ব্যস্ত হচ্ছে তারা। সেই নির্মলাবেন বলতেন যে স্বামীজি, সঙ্গে তো বহু স্কুল আছে যেখানে ছেলে মেয়ে একসঙ্গে পড়ে, কিন্তু এই মেয়েদের স্কুল থেকে যারা বেরোয় তারা একটা জীবনকে নিয়ে যায় আর একটা পরিবারের কাছে। এই সংস্কারটা যে সংঘ দিচ্ছে, এই সংস্কার নিয়ে যে পরিবারের মধ্যে মেয়েটি যাবে, সেই পরিবারটা হবে একটি আদর্শ পরিবার। চিন্তা করতে পারেন এই বিচারটা কোথা থেকে কোথায় যেতে পারে। 25 টাকা যিনি পেয়েছেন নিজের খাবার জন্য, সেই 25 টাকা দিয়ে একটি স্কুল তৈরি করেছেন। কারণ কি? মেয়েদের শিক্ষার জন্য। এবং সেই শিক্ষা কেন? একটা পরিবারকে নতুন রূপে তৈরি করে দেবে আমাদের সামনে। আজ আমরা এই স্মৃতিকে মনে রাখি। আজকে সেখানে বড় বড় স্কুল হচ্ছে, 13,000 স্টুডেন্ট পড়ে, কিন্তু আমরা সেখানে আত্মসম্মানন্দজিকে জানি না। কিন্তু আজকে দেখবেন আত্মসম্মানন্দজিকে জানার দরকার নেই, আমরা জানছি কাকে? যার আদর্শ স্কুলটাকে তৈরি হয়েছে, আজ যেখানে 13,000 স্টুডেন্ট পড়ে। এটা কার? এটা সেই বিরাট পুরুষের কাজ। আমি আরেকজন সন্ন্যাসী অল্প কথা বলবো। স্বামী বিজয়ানন্দজি আমার জীবনে হঠাৎ করে প্রবেশ করা। আমি 90-এর দশকে এখানে ফিরে আসি কলকাতায়, এবং এসে যখন কাজ করছি হিন্দু মিলন মন্দির অফিসে, সেই সময় এক তেজদীপ্ত পুরুষের সঙ্গে পরিচয় হলো। তিনি হচ্ছেন বিজয়ানন্দ। আপনারা জানেন অনেকে যে দিল্লি ব্রাঞ্চের ইনচার্জ ছিলেন তিনি। তার সামনে দাঁড়ানো বড় কঠিন বিষয় ছিল। বহুবার আমাকে ডেকে ধমকেছেন, কিন্তু তার যে স্নেহ অপূর্ব ছিল, চিন্তা করা যায়। একদিন বালতি নিয়ে মারতে উঠেছেন এই হেড অফিসে। হারামজাদা, তুই আমার পরে ইয়ে করতে যাস? বললাম, স্বামীজি, আমি আপনার কোনো ব্যাপারে হস্তক্ষেপ করিনি, না কো বলাইনি। আপনি না জেনে আমার পরে ক্রুদ্ধ হচ্ছেন। আজকের থেকে আপনার কোনো অনুষ্ঠান আমি আর দেখব না। স্বামীজি চুপ করে গেলেন, কিন্তু বেশ কিছুদিন পর স্বামীজি ডেকে বলছেন, এই তোর এখনো ইয়ে হয়নি, আমার কোনো অনুষ্ঠান করবি না? এই একটি মাত্র কথা, এই একটি মাত্র কথা স্ট্রাইক করলো। কেন? এ তো তার কাজ নয়। তিনি যে অনুষ্ঠান করছেন সেটা তো তার প্রচারের জন্য নয়, প্রচার করছেন তার স্বামী প্রণবানন্দ। আপনার হয়তো জানেন না, বিশ্বের সর্ববৃহৎ একটি প্রতিষ্ঠান যার নাম বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দুদের প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান একবার ওই কি বলে যে সারা ভারতের সন্তদের নিয়ে একটা পদযাত্রার আয়োজন করেছিলেন, যত সম্ভব 84-এ। সেই ওই সময় ইন্দিরা গান্ধী ছিলেন, কিন্তু তিনি বাদ সাধলেন প্রধানমন্ত্রী যে ইয়ে দেওয়া যাবে না, অনুমতি দেওয়া যাবে না। এবং এই কথা যখন বিজয়ানন্দীর কাছে আসলো, বিজয়ানন্দী বললেন, তার মানে ইন্দিরা গান্ধীর কি এটা বাপের সম্পত্তি? আমি দেখছি কি করা যায়। ইন্দিরা গান্ধীর সঙ্গে না, ইন্দিরা গান্ধীর বাপের সঙ্গে তার যথেষ্ট ভালো খাতির ছিল, ইন্দিরা গান্ধীর সঙ্গেও ছিল। তিনি চলে গেলেন সেটা কোথায়? রাষ্ট্রপতির কাছে, জ্ঞানী জয়েল সিং এর কাছে গিয়ে বোঝালেন, দেখুন এই হিন্দুদের সংগঠনের ব্যাপার, যদি আপনি না দেন তাহলে আমি সারা ভারতবর্ষে ঘুরে ঘুরে আপনাদের বিরুদ্ধে প্রচার করব, আপনারা কে আমার দেখানো দরকার নেই। এবং সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি জ্ঞানী জয়েল সিং এর ইয়েতে প্রধানমন্ত্রীকে বোঝানো হলো এবং পারমিশন পাওয়া গেল। চিন্তা করে দেখুন, সারা ভারতবর্ষে বহু সন্ত আছেন, কিন্তু আজ স্বামী বিজয়ানন্দজিকে কেউ আমরা মনে করছি না। আজকে যে আসাম, যে আসামে একজন ভাষা আন্দোলনের জন্য হাজার হাজার বাঙালি হিন্দু বিতাড়িত হয়েছিলেন, সেই আসামে গিয়ে তিনি বুক ফুলিয়ে, বুক চিতিয়ে যেভাবে প্রচার করেছেন, হিন্দু সংগঠন করেছেন,
আমার মনে হয় ইতিহাসের পাতাটা লেখা দরকার। কিন্তু ভারতের ইতিহাস অনেক অনেক পুরানো ইতিহাসকে আমরা ভুলিয়ে দিয়েছি, যেখানে হিন্দুত্বের বিজয় যাত্রা ভালোভাবে সন্ধান করে লেখা যেত, কিন্তু হয়নি। তাই বিজয়ানন্দজি আজ আমাদের মন থেকে মুছে যাচ্ছে। কিন্তু বিজয়ানন্দজি মুছে গেলেও বিজয়ানন্দজির যে মূল সূত্র স্বামী প্রণবানন্দ বুঝবেন না, এবং তিনি তার এই শক্তিকে বিভিন্ন ইয়েতে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার জন্যই দেখছেন যারা বৈদিক সন্ন্যাসীদের, সর্বত্যাগী সন্ন্যাসীদের, যারা তাদের সর্বস্ব ত্যাগ করে এসছেন, যাদের কিছুই নেই, কিন্তু তাদের আপনারা বলেন মহারাজ। সেই মহারাজরা কি করেন? তারা ওই তার সেই বার্তাকে নিয়ে সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন। আমরা নই, আমাদের সে শক্তি নেই। আমার আগে যারা বক্তা তারা বললেন আমাদের কি শক্তি, কেউ যেন আমাদের আকর্ষণ করছে। আমার তো মনে হয় আকর্ষণ নয়, বিকর্ষণের জন্য এসেছিলাম, কিন্তু এক জায়গা থেকে বিকর্ষণ, অন্য জায়গা থেকে আকর্ষণ, এই দুটো পেয়ে আমরা দাঁড়িয়েছি এক জায়গায়। আজ তাই আমাদের কেউ লোকে চেনে, কিন্তু চিনলেও আমাকে চেনে নাই, প্রত্যক্ষভাবে চেনে তাকে। আর পরোক্ষভাবে লোকে ভাবে যে আমরা বলছি বা আমরা কাজ করছি তাই জন্য আমাদের চেনে। আমাদের কাজ করার মধ্যে কিচ্ছু যায় আসে না। একটা কোম্পানির মালিক, সে তার কোম্পানির বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজ করায়, কেউ তাদের চেনে না, চেনে ব্র্যান্ডকে। হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। স্বামী প্রণবানন্দজি যে আশ্রম তৈরি করেছেন তার নাম প্রণবানন্দ সেবাশ্রম হতে পারত, কিনা প্রণবানন্দ মিশন হতে পারত, কিন্তু তা হয়নি। কি হচ্ছে? ভারত সেবাশ্রম সংঘ। কেন? এই ভারত থাকলেই প্রণব থাকবে। প্রণব মানে ওমকার। আর এই ওমকার যদি থাকে, যদি হিন্দুত্ব বেঁচে থাকে, তাহলে স্বামী প্রণবানন্দ একবার নয়, হাজারবার আমাদের মধ্যে আসবে। আর আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করব যদি আমাদের এই যে সন্ন্যাসী সংঘকে দেখছেন, যেখানে আপনাদের মতো ভক্তরা এসছেন। আমাদের তো সামান্য সংখ্যা, আপনারা অসামান্য সংখ্যায় আছেন সারা ভারতবর্ষে। 140 কোটি মানুষ আছেন। এই 140 কোটি মানুষের মধ্যে যদি স্বামী প্রণবানন্দের এই হিন্দুত্বের বিচারকে আমরা সামান্যভাবে প্রয়োগ করতে পারি, ইনজেক্ট করতে পারি, তাহলে জেনে রাখুন স্বামী প্রণবানন্দের যে হিন্দুত্বের জয়গান গাওয়ার যে ইচ্ছা, যে হিন্দু রাষ্ট্রের যে ইচ্ছা, ভারত হিন্দু রাষ্ট্র হবে খালি না, ভারত হিন্দু শক্তির পৃথিবীর সবচেয়ে মূল কেন্দ্র হবে। এর থেকে আমাদের হটানোর শক্তি পৃথিবীর কোন শক্তির নেই, আঙুল উঠানোর শক্তি পর্যন্ত থাকবে না। তাই বলি স্বামী প্রণবানন্দের আজকের এই স্মৃতি তর্পণ মানে আমাদের এনসেস্টরদের প্রতি, আমাদের পূর্বজদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের শ্রদ্ধাঞ্জলি, আমাদের প্রার্থনা যে হে ঠাকুর, তুমি আমাদের পূর্বজদের মধ্যে যে শক্তি দিয়ে তাদেরকে মহান করেছো, তোমার কাজকে ত্বরান্বিত করার জন্য আমাদের মধ্যেও তুমি তোমার শক্তিকে প্রবেশ করাও, আশীর্বাদ করো, আমরা যাতে তোমার সেই পতাকা বহন করার করে ধন্য হই। ওম শান্তি শান্তি শান্তি।